আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যিখানে এসে চার ছক্কা মারছে। চার ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার ফাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে এমবেসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে যেগুলো ইংরেজ শাসিত ছিল সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি ছিলেন আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে উড়ে এসে জুড়ে বসেছিস তোরা? একটা অবৈধ সরকার, তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন ইনসুইং আউটসুইং, তখন বাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও।
এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ পেবে বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী, এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই এবিসিডি, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অব্দি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছুটা চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা কমেন্টে লেখেন, তারা হচ্ছে সব ইউনুস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনুস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল, কিন্তু ইউনুসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনুস ছাড় পাবে না। ইউনুসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনুস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে, একটা ইটও থাকবে না আপনার। এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না। সমস্ত আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন, ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ, এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন। এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে, এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। সবাই ভালো থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট, কিন্তু একটি প্রশ্ন পুরো দেশকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু বয়কট করেনি। তাহলে এই নির্বাচন কি আদৌ হবে? যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কিভাবে তা প্রতিহত করবে? আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলো, বয়কট করছে না? নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যৎই বা কি হবে? বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন বয়কট নতুন কিছু নয়। 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন এবং 2024 সালে 5ই জানুয়ারি, এই দুটি নির্বাচন ইতিহাসে লেখা আছে একতরফা ভোটের প্রতীক হিসেবে। আওয়ামী লীগ এই ইতিহাস খুব ভালো করেই জানে। তাই দলটি বলছে, আমরা তফসিল প্রত্যাখ্যান করছি, কিন্তু নির্বাচন বয়কট করছি না। এই বক্তব্য আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও এর ভেতরে আছে গভীর রাজনৈতিক হিসাব। চলুন জেনে নিই নির্বাচন বয়কট করলে কি হয়। তখন সরকার বলবে, ওরা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে, আমাদের কিছুই করার নেই। আর আন্তর্জাতিক মহল বলবে, অংশ না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দলের, সেই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষির জায়গাও কমে যাবে। কিন্তু বয়কট না করলে আওয়ামী লীগ বলতে পারবে, আমরা নির্বাচন চাই, কিন্তু আমাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল। এখন প্রশ্ন জাগতেই পারে, নিষিদ্ধ দল হয়েও কিভাবে রাজনীতি চালাবে আওয়ামী লীগ?
সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক অচল। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? দল নিষিদ্ধ কিন্তু সমর্থক নিষিদ্ধ নয়, প্রতীক নিষিদ্ধ কিন্তু ভোটার নিষিদ্ধ নয়, অফিস বন্ধ কিন্তু নেটওয়ার্ক অক্ষত রয়েছে। আওয়ামী লীগ আজ কার্যত ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি রাজনৈতিক দল, যার নেতৃত্ব প্রবাসে আর ভোট ব্যাংক দেশে। ভারত, ইউরোপ, আমেরিকা থেকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ আসে স্থানীয় নেতাকর্মী এবং সাবেক জনপ্রতিনিধির কাছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল এখনো অটুট আছে। এটাই আওয়ামী লীগের জেগে ওঠার চালিকা শক্তি। নির্বাচন প্রতিহত করার নামে আওয়ামী লীগ কি সহিংসতা করবে? আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচন প্রতিহত করব, কিন্তু প্রতিহত মানে কি আগুন, ভাঙচুর, সহিংসতা? প্রতিহতের নামে আওয়ামী লীগ সহিংসতার পথে কি হাঁটবে? কারণ আওয়ামী লীগ জানে সহিংসতা মানে আন্তর্জাতিক বৈধতা হারানো। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোশানলে পড়বে। তাই এই সংকট সময়ে সহিংসতার পথে নেমে দলের অস্তিত্ব আরও ঝুঁকির মুখে ফেলবে না আওয়ামী লীগ। তাহলে নির্বাচন প্রতিহত করার পথগুলো আসলে কি? আওয়ামী লীগ সম্ভাব্য 5টি প্রতিহত কৌশল নিতে পারে। কৌশল 1, ভোটার অনুপস্থিতি। সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ভোট কেন্দ্রে না যাওয়া। যদি আওয়ামী লীগের বড় অংশের সমর্থক ভোট কেন্দ্রে না যায়, তাহলে ভোটের হার কমবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। এটা হচ্ছে নীরব প্রতিরোধ। কৌশল 2, নীরব নির্দেশনা। আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেবে না, কিন্তু নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারে। স্থানীয়ভাবে বার্তা যাবে, ওকে ভোট দিও না, অর্থাৎ কারো পক্ষে কাজ না করে অন্যদের ঠেকানো। একে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা। কৌশল 3, আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন তোলা। আওয়ামী লীগ এখন রাজপথের চেয়ে আইনি এবং সাংবিধানিক লড়াইকে গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশনের বৈধতা, ইউনূস সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আইনগত ভিত্তি, আন্তর্জাতিক চুক্তি এবং গণতান্ত্রিক মানদণ্ড, এই যুক্তিগুলো তুলে ধরতে পারে জাতিসংঘ, ইইউ, কমনওয়েলথ এবং মার্কিন কংগ্রেসে। কৌশল 4, আন্তর্জাতিক বৈধতার সংকট তৈরি করা। একটি নির্বাচন শুধু ভোট হলেই হয় না, প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি। আওয়ামী লীগ চাইবে পর্যবেক্ষক না আসুক, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক। এবং কৌশল 5, নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ। সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের পর। ফলাফল প্রত্যাখ্যান, সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, এমন বয়ান ছড়িয়ে দেওয়া। এই হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংসদ হবে কিন্তু ঐক্যমত থাকবে না, সরকার হবে কিন্তু বৈধতা প্রশ্নের মুখে পড়বে, রাজনীতি চলবে কিন্তু অস্থিরতা থাকবে। এটাই হবে নির্বাচন পরবর্তী সংকটের রাজনীতি। আওয়ামী লীগ বয়কট করছে না, কারণ তারা রাজনীতি ছাড়েনি। নিষিদ্ধ হয়েও তারা খেলছে ভিন্ন মাঠে, ভিন্ন কৌশলে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ ক্ষমতা লড়াইয়ের প্রথম ধাপ। শেষ প্রশ্নটা থেকেই যায়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যি শেষ কথা, নাকি এটা আরো বড় রাজনৈতিক সংঘাতের শুরু? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।